শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের প্রোগ্রাম সেকেন্ড পেপার ভারতীয় মুসলমানদের ইতিহাসে আজকে তৃতীয় লেকচার। আমরা এর পূর্বে 2টি লেকচার দিয়েছি। একটি লেকচারে বাবরের পানিপথের যুদ্ধ, বাবরের পরিচয় সম্পর্কে বিস্তারিত বলেছি। দ্বিতীয় লেকচারে আমরা সম্রাট হুমায়ুন সম্পর্কে আলোচনা করেছি। আজকের তৃতীয় লেকচার শের শাহের রাজস্ব শাসন সংস্কার সম্পর্কে আলোচনা। তোমরা ইতিপূর্বে 2টা লেকচার শুনেছ, যে লেকচারগুলোর সাথে এই লেকচারটাও সংশ্লিষ্ট। আমি ওয়ালি আহমেদ, সহকারী অধ্যাপক, পটুয়াখালী সরকারি কলেজ, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের শিক্ষক। সম্রাট শের শাহ সম্পর্কে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের শের শাহ সম্পর্কে আলোচনাটা মূলত শের শাহের শাসন সংস্কার বা রাজস্ব সংস্কার সম্পর্কে আলোচনা। তো শের শাহর প্রাথমিক পরিচয়, শের শাহ ছিলেন মূলত আফগান, যদিও মুঘল আমলের মধ্যেরই একজন শাসক। তিনি হুমায়ুনকে পরাজিত করে সমগ্র ভারত দখল করে নেন এবং নিজে ভারত শাসন করেন। তিনি আফগানিস্তানের অধিবাসী ছিলেন। তিনি আফগান বংশোদ্ভূত শাসক ছিলেন। শের শাহের বাল্য নাম ছিল ফরিদ এবং তিনি আফগান জাতির সুর বংশের সন্তান ছিলেন। তার পিতার নাম ছিল হাসান সুর। সাসারামের জমিদার, বাংলার পশ্চিমাংশে সাসারামের জমিদার ছিলেন হাসান সুর। উত্তরাধিকার সূত্রে শের শাহ সাসারামের জমিদারি প্রাপ্ত হন। একদা একা একটি বাঘ মেরে ফেলার কারণে তাকে শের শাহ উপাধি দেওয়া হয়। এই শের শাহর পরিচয় আমরা জানলাম। শের শাহ সাম্রাজ্য ছিল সমগ্র ভারত। হুমায়ুনকে পরাজিত করে তিনি সমগ্র ভারতব্যাপী শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেন এবং সমগ্র ভারতব্যাপী ভারত অধিকার করে তিনি একটি কল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রণয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন শের শাহ। এই শের শাহর কৃতিত্ব। শের শাহর শাসন ব্যবস্থায় তার গুরুত্বপূর্ণ দিক বা উজ্জ্বল দিক। তার সাম্রাজ্য নির্মাণ বা সাম্রাজ্য জয়, এটাও গুরুত্বপূর্ণ দিক। তবে যতটা তার সাম্রাজ্য নির্মাণ গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তার শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। শের শাহ ভারতীয় উপমহাদেশে দীর্ঘ সময়কালীন কোনো শাসক ছিলেন না। এটি আমাদের একটি জানা বিষয়। তিনি 1540 খ্রিস্টাব্দে হুমায়ুনকে পরাজিত করেন, 1545 খ্রিস্টাব্দে মারা যান। মাত্র 5 বছর শাসক ছিলেন। তোমরা নিশ্চয়ই অবগত আছো, মধ্যযুগের শাসকদের শাসন ক্ষমতা 30, 40, 50 বছর ব্যাপী স্থায়ী ছিল। যেমন সম্রাট আকবর 50 বছরের অধিক কাল সাম্রাজ্য পরিচালনা করেন। সম্রাট আওরঙ্গজেব 50 বছর, প্রায় 60 বছর কাল শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। কোনো শাসকে 20-25 বছর বা 30 বছরের কম খুব একটা পাওয়া যায় না। তাই সম্রাট শের শাহর শাসনের সময়কাল ছিল মাত্র 5 বছর। কিন্তু এই মাত্র 5 বছর শাসন ক্ষমতায় তিনি যে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন, তা ভারতের ইতিহাসে একবারেই অনুপস্থিত। তিনি শাসন ব্যবস্থা, তার শের শাহের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু দেখি। প্রাচীন ও মধ্যযুগীয় শাসন পদ্ধতির সংমিশ্রণ ছিল শের শাহের শাসন ব্যবস্থা, এবং শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণ জনকল্যাণমূলক এবং জনহিতকর। তিনি জনকল্যাণমূলক এবং জনহিতকর এমন বিষয়ের উদ্ভাবন করেন যা এর পূর্বে দেখা যায় না, এবং এটা সময়ের তুলনায় ছিল আধুনিক বা অতি আধুনিক। তো শাসন ব্যবস্থায় শের শাহর অবস্থানটা কি ছিল, সেটা আমাদের একটি আলোচনার বিষয়। শাসন ক্ষমতা, সাম্রাজ্যের শাসন ক্ষমতায় একজন শাসক তার শাসন ক্ষমতায় কি অবস্থান গ্রহণ করেন, এটি একটি আলোচনার বিষয় বা এটি একটি বোধগম্য বিষয়। তো সাম্রাজ্যের শাসন ক্ষমতায় শের শাহ নিজেই ছিলেন সর্বেসর্বা। তার নিজের হাতেই শাসন ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। তবে শের শাহ যদিও মানে কি বলা যায়,
একক ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু সে স্বৈরাচার ছিলেন না। তার শাসন ছিল কল্যাণের একটি কেন্দ্র। তিনি সমগ্র সাম্রাজ্যকে সরকার, পরগনা, জেলায় ৪৭টি সরকার, যেটাকে বলা যায় প্রশাসনিক ৪৭টি প্রশাসন, মানে প্রাদেশিক সরকারে পরিণত করেন। এবং এছাড়া তার অপেক্ষাকৃত যে ছোট ইউনিট সেটা ছিল পরগনা। পরগনা ছিল জেলা। তো এসব জায়গায় যেমন তার প্রত্যেক সরকারে তিনি আমিন নামের একজন রাজস্ব আদায়কারী কর্মকর্তা দিতেন, একজন শিকদারান, একজন মুন্সিফ, এই ধরনের তিনি। এছাড়াও আরো অন্যান্য তিনি শাসক নিয়োগ দিতেন তার প্রশাসনের বিভিন্ন ইউনিটে। তো শেরশাহর শাসন ব্যবস্থা ছিল মধ্যযুগের, আমরা উল্লেখ করছি, আধুনিক মধ্যযুগ এবং প্রাচীন যুগের সংমিশ্রণ, এবং এটি সময়ের তুলনায় আধুনিক বা অতি আধুনিক ছিল। শেরশাহর শাসন ব্যবস্থা তার অন্যান্য সমস্ত নীতিকে সাম্রাজ্য বিজেতা হিসেবে তিনি অনেক কৃতিত্ব অর্জন করেছেন, কিন্তু তার সেই কৃতিত্বকে অতিক্রম করেছে শাসন ব্যবস্থায় একটি নীতি ছিল, বদলি নীতির উদ্ভাবন করেছিলেন, যেটা মধ্যযুগে ছিল। মধ্যযুগে এরকমের কোনো নীতি ছিল না। স্থানীয় সম্পৃক্ততা থেকে রক্ষার জন্য শেরশাহ প্রত্যেক ৩ বা ৪ বছর অন্তর বা ২ বা ৩ বছর অন্তর কর্মচারীদের বদলি করতেন, এক স্থান থেকে অন্য স্থানে বদলি করতেন, যাতে করে স্থানীয় সম্পৃক্ততা তৈরি না হয়, শাসন ক্ষমতায় অন্য কোনো প্রভাব বিস্তার না করে। এটি ছিল তার মানে সুদক্ষ শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তো শেরশাহর শাসন ব্যবস্থায় বদলি নীতি তিনি চালু করেন। তার শাসন ব্যবস্থার আরেকটি দিক ছিল, তার শাসন ব্যবস্থার মূল দিক ছিল রাজস্ব সংস্কার। রাজস্ব সংস্কার তার শেরশাহর শাসন সংস্কারের শ্রেষ্ঠতম কীর্তি। তার শাসনের যে কৃতিত্ব রাজস্ব সংস্কার ছিল তার শ্রেষ্ঠতম কীর্তি, এবং এই রাজস্ব সংস্কার ছিল মৌলিক প্রতিভার পরিচায়ক, এবং এই রাজস্ব ক্ষেত্রে তিনি উদ্ভাবনী শক্তির স্বাক্ষর রেখেছিলেন। রাজস্ব সংস্কার কি ছিল সেটা আমরা আলোচনা করব। রাজস্ব পদ্ধতি, তিনি সেই মধ্যযুগে জমি জরিপের মাধ্যমে তখন রাজস্ব নির্ধারণ করেন। তার পূর্বে কেউ জমি জরিপের মাধ্যমে রাজস্ব নির্ধারণ করেননি। তার পূর্বে কেউ এই ধরনের কাজ করেননি। কানুনগো নামক স্থানীয় রাজস্ব কর্মকর্তার মৌখিক বর্ণনার উপর নির্ভর করে রাজস্ব নির্ধারণ করা হতো, এবং সরকার এর উপরই সন্তুষ্ট থাকত। সেই সর্বপ্রথম জমি জরিপের মাধ্যমে রাজস্ব নির্ধারণ করেন, এবং এই রাজস্ব তিনি জমির উৎপাদন ক্ষমতা অনুসারে জমির শ্রেণীবিন্যাস করেন, এবং উৎপাদন ক্ষমতা অনুসারে ৩টা শ্রেণীতে বিভক্ত করেন, এবং ৩টা শ্রেণী উত্তম, মধ্যম এবং নিম্ন, এই ধরনের শ্রেণী বিন্যাসকরণ করেন, এবং উৎপন্ন ফসলের ১/৩ তিনি রাজস্ব আদায় করতেন। তো রাজস্ব ক্ষেত্রে শেরশাহ গুরুত্বপূর্ণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। শেরশাহর গুরুত্বপূর্ণ কৃতিত্ব এটাও একটা, যে তিনি জনগণের চাহিদার উপর নির্ভর করে, বা জনগণের উপর যাতে চাপ না হয় বা অতিরিক্ত ধার্য না হয়, সে ধরনের তিনি নীতি অবলম্বন করেছিলেন। তিনি মোকদ্দম চৌধুরী পাটোয়ারি নামক রাজস্ব আদায়কারী কর্মকর্তাদের মাধ্যমে রাজস্ব আদায় করতেন, এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে তিনি অহেতুক উৎপীড়ন করা বা জনগণের উপর অতিরিক্ত ধার্য করা, এসব নীতি তিনি সম্পূর্ণ পরিত্যাগ করেছিলেন। জনগণ শস্য বা নগদ টাকায় যেভাবে খুশি তারা রাজস্ব আদায় করতে পারত বা রাজস্ব প্রদান করতে পারত। রাজস্বের ক্ষেত্রে তিনি রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে তিনি অত্যন্ত উদারতা দেখিয়েছেন। তবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তিনি কঠোরতা, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব আদায় করা কর্তব্য ছিল, বা কঠোর নির্দেশ ছিল। রাজস্ব আদায় না করলে তাকে কঠিন শাস্তিও ভোগ করতে হতো। রাজস্ব, তো এইভাবে তিনি রাজস্বের ক্ষেত্রে, তার রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কৃষকের মধ্যে ভূমি, তার রাজস্বের ব্যাপারে কৃষকের মধ্যে এক ধরনের কি বলা যায়, এক ধরনের স্বতঃস্ফূর্ততা তৈরি হয়। পূর্বের রাজস্ব ব্যবস্থায় কৃষকের কাছ থেকে অতিরিক্ত আদায় করার ব্যবস্থা ছিল, কতটুকু আদায় করবে সেটা যথাযথ ছিল না। এখন কৃষকের কাছে এটি প্রতীয়মান যে আমার রাজস্ব কতটুকু। এরপর অতিরিক্ত উৎপাদন করলে সেটার মালিক সে নিজেই হবে। ফলশ্রুতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে, এ ধরনের ব্যবস্থা ঘটে। তার রাজস্ব আদায়ের বহু প্রশংসা করেছেন অন্যান্য ঐতিহাসিকরা, এবং বলেন যে সম্রাট আকবর এবং পরবর্তীতে ব্রিটিশ সরকারও তার রাজস্ব পদ্ধতিকে অতিক্রম করতে পারেনি, বরং তার রাজস্ব পদ্ধতির অনুকরণ করেছেন। তো রাজস্ব আদায় অহেতুক অত্যাচার উৎপীড়ন না করার কঠোর নির্দেশ ছিল। কি বলে, শস্য বা নগদ টাকায় রাজস্ব প্রদানের ব্যবস্থা ছিল। আর শেরশাহর এই ভূমি রাজস্ব ব্যবস্থায় তার যুগান্তকারী উদ্ভাবন ছিল কবুলিয়ত পাট্টা প্রথা। কবুলিয়ত পাট্টা প্রথার মাধ্যমে
এটি বহুল আলোচিত, বহুল প্রচলিত একটি বহুল আলোচিত এবং বহুল আ প্রচলিত একটি ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে সরকার জনগণের সাথে একটা আ ভূমি রাজস্ব ব্যবস্থায় একটা চুক্তিতে উপনীত হইতো। কবুলিয়ত চুক্তিটা ছিল জনগণ সরকারের সাথে স্বাক্ষর করে নিজেরা সরকারের দেওয়া শর্ত মেনে নিয়েছে এবং দায়-দায়িত্ব স্বীকার করে নিয়েছে। এটা ছিল কবুলিয়ত। আর পাট্টা ছিল সরকার জনগণকে একটা স্বীকৃতি দিত বা জনগণেরকে ভূমিতে কৃষকের অধিকার মেনে নিয়ে বা শর্ত মেনে নিয়ে যে চুক্তি করতে সেটাই হলো পাট্টা। এই কবুলিয়ত ও পাট্টা প্রথা শেরশাহ চালু করেছিলেন। এই কবুলিয়ত ও পাট্টা এবং পাট্টা এটা খুবই আলোচনার বিষয় ইতিহাসের প্রায় প্রায় এটা আলোচনা হয় এবং তোমরা জেনে থাকো এটা। তো শেরশাহর ভূমি রাজস্ব নীতি ছিল অত্যন্ত উন্নত এবং এই উন্নত ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে তিনি সমগ্র সাম্রাজ্যব্যাপী একটি হ্যাঁ, একটি অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও শেরশাহের সামরিক ব্যবস্থা ছিল উন্নত। তার শাসন ব্যবস্থার আ কোন দিকই আমরা ফেলতে পারি না বা কোন দিকই আমরা অবহেলিত রাখতে পারি না। তিনি সামরিক ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রেও অত্যন্ত আ দক্ষতার পরিচয় দিয়েছেন। তার সামরিক ব্যবস্থা ছিল আলাউদ্দিন খলজির সামরিক ব্যবস্থার অনুরূপ। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাম্রাজ্যের বিভিন্ন অংশে সেনানিবাস সের মাধ্যমে সৈন্য মোতায়েনের নীতি তার ছিল। যাতে সাম্রাজ্যের বিভিন্ন অংশ থেকে বা গুরুত্বপূর্ণ অংশ থেকে কোনো বিদ্রোহ বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তিনি জায়গির দানের পরিবর্তে নগদ টাকায় সৈন্যদের বেতন দিতেন এবং তার সামরিক বাহিনীকে ফৌজ বলা হইতো এবং সামরিক বাহিনীর প্রধানকে ফৌজদার বলা হইতো। তো তার সামরিক বাহিনী কঠোর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চলতো এবং তার সামরিক বাহিনী সরকারের প্রয়োজনে গুরুত্বপূর্ণ আ সা সাড়া দিতেও আ কখনো তারা উপযুক্ত ছিল। তিনি সেনাবাহিনীকে আম কি বলা যায়? আ চর্চা আ বা অন্যান্য যথাযথ নীতির আওতায় রাখেন, যাতে করে সেনাবাহিনী সচল থাকে। এর ফলে তার সাম্রাজ্য একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। সামরিক ব্যবস্থায় সামরিক বাহিনীর বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধা অনেক ছিল। তো আ এছাড়াও শেরশাহর সময় পুলিশ ও গুপ্তচর ব্যবস্থায় তিনি গুপ্তচর ব্যবস্থা প্রচলন করেছিলেন। পুলিশ ব্যবস্থাও শক্তিশালী করেছিলেন। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তিনি পুলিশি ব্যবস্থার উন্নতি সাধন করেন এবং গুপ্তচর প্রথার তিনি সাম্রাজ্যের গোপন অবস্থাগুলো জানার জন্য গুপ্তচর নিয়োগ করতেন। এর ফলে সাম্রাজ্যের বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলা সম্পর্কে তার কাছে পূর্বেই অনেক তথ্য চলে আসতো এবং পুলিশি ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে তিনি সাম্রাজ্যের আ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা আ রক্ষার ক্ষেত্রে ভালো একটি পদক্ষেপ নিয়েছিলেন। তো আ ঐতিহাসিক ইলিয়ট অ্যান্ড ডওসন তার একটি মন্তব্যে লিখেছেন যে সম্রাট শেরশাহর সাম্রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা এমন ছিল যে একজন আ আ পথিক নির্জনে যদি মূল্যবান হীরা মুক্তা নিয়েও থাকতো তবে তা কেউ হস্তগত করত না বা তার উপর কেউ আ আক্রমণ চালাতো না। এরকম একটি একটি ব্যবস্থা তার আ সাম্রাজ্যে ছিল বা আইনের শাসন। বিচার ব্যবস্থার ক্ষেত্রেও আ শেরশাহ সুবিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি যা প্রয়োজন সে রকমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। আইনের চোখে সকলেই সমান ছিল। তিনি ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকেও বিচার থেকে রেহাই দিতেন না এবং তার বিচার ছিল দণ্ডবিধি ছিল অত্যন্ত কঠোর। অপরাধ প্রমাণিত হলে অপরাধীকে কঠোর সাজা দিতেন। জাতি ধর্মে কোনো বৈষম্য করা হতো না। হিন্দুদেরকে তাদের নিজস্ব আইন অনুযায়ী আ নিজস্ব আ ধর্মীয় বিধান অনুযায়ী বিচার করা হতো। এ ধরনের সে ব্যবস্থা তার সাম্রাজ্যে ছিল এবং তার সাম্রাজ্যে যিনি প্রধান বিচারক তাকে কাজীউল কুজ্জাত বলা হইতো। এছাড়াও কি বলা যায়? দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রেই আ বিচারক নিযুক্ত থাকতো। তবে সমগ্র বিচারের কেন্দ্রবিন্দু ছিলেন শেরশাহ নিজেই। তিনিই ছিলেন সর্বোচ্চ বিচারের কেন্দ্রবিন্দু। তো এই ছিল শেরশাহের বিচার ব্যবস্থা। শেরশাহের বিচার ব্যবস্থা আ সে বিচার ব্যবস্থার পরে আমরা দেখতে পাই তার অর্থ ব্যবস্থা, শুল্ক ও অর্থ ব্যবস্থাও ছিল উন্নত। তিনি বাণিজ্যের উন্নতির জন্য আন্তঃপ্রাদেশিক এবং বেআইনি অনেক শুল্ক উঠিয়ে দেন। এর ফলে সাম্রাজ্যের ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে, বণিক গোষ্ঠীর উন্নতি ঘটে। তিনি দাম নামে নতুন একটি তাম্রমুদ্রা চালু করেছিলেন। এছাড়াও তিনি তার যে মুদ্রা ব্যবস্থা মুদ্রা ছিল নির্ভেজাল, ওজনে নির্ভুল এবং গঠনে মনোরম। তিনি চতুষ্কোণাকার এবং গোলাকার উভয় ধরনের মুদ্রা চালু করেছিলেন। এই মুদ্রা ব্যবস্থার ফলে মুদ্রা ব্যবস্থাও ছিল তার আ চোখে পড়ার মতো বা উল্লেখ করার মতো একটি প্রশাসনিক ব্যবস্থা। তো শেরশাহর
এই শেরশাহ সাম্রাজ্যের এইসব জিনিসের সাথে সাথে তিনি জনহিতকর কার্যাবলী, যেহেতু জনকল্যাণকামী শাসক, প্রজা সাধারণের শুভেচ্ছা সহযোগিতার উপরে প্রজা সাধারণের কল্যাণ সাধনই তার শাসনের মূল ব্রত ছিল। সেজন্য তিনি জনহিতকর অনেক কার্যাবলী সম্পাদন করেছিলেন, যা তার পূর্বে উল্লেখ করা হয়, পূর্বে কোনো শাসকের ক্ষেত্রে এতটা উল্লেখ করা হয়নি। সাম্রাজ্যের বিভিন্ন অংশে যোগাযোগের জন্য তিনি সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেন এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামের একটি অতি দীর্ঘ রাস্তা নির্মাণ করেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে একবারে মুলতান পর্যন্ত, পশ্চিম ভারতের মুলতান পর্যন্ত এই রাস্তা তৈরি করেন। এই রাস্তাটি ছিল অত্যন্ত মনোরম, এটাকে সড়ক-ই আজম বা মহাসড়ক বলা হতো। তো এই রাস্তাটি তিনি নির্মাণ করেন এবং রাস্তার দুই পাশে তিনি সরাইখানা এবং ডাকচৌকি নির্মাণ করেন। রাস্তার দুই পাশে ছায়াদার বৃক্ষ নির্মাণ করেন। সংবাদ সরবরাহের জন্য তিনি ঘোড়ার ডাকের প্রচলন করেন। এগুলো ছিল শেরশাহের সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক। তো শেরশাহ জনকল্যাণকামী শাসক ছিলেন, এটি সর্বজন বিদিত। তিনি সুপ্রশস্ত, তিনি কি বলা যায়, জনগণের যোগাযোগের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তিনি এই ধরনের রাস্তা এবং কি বলা যায়, যোগাযোগের সুযোগ সৃষ্টি করেন। তো শেরশাহ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, বিজেতা, একাধারে তিনি ছিলেন বিজেতা, শাসক এবং সংস্কারক। তিনি যুদ্ধের ক্ষেত্রেও তিনি অতি অল্প সময়ের মধ্যেই মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সাম্রাজ্যের পরে তিনি আবার শাসক এবং সংস্কারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমরা পূর্বে উল্লেখ করেছি, মধ্যযুগের কোনো শাসককেই তার মতো পাওয়া যায়নি যিনি এত কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং মাত্র অল্প সময়ের ৫ বছর শাসনে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সাম্রাজ্য বিজয়ী শাসক হলো, তিনি ধর্মভীরু এবং ধর্মপরায়ণ ছিলেন, তবে ধর্মান্ধ ছিলেন না। তিনি ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ ভারতীয় নরপতি তাকে মধ্যযুগের শ্রেষ্ঠ ভারতীয় নরপতি হিসেবে ঐতিহাসিকরা স্বীকৃতি দেন। তার কৃতিত্ব বহুল পরিমাণে আলোচিত হয়েছে। তার কৃতিত্বের আলোচনা সমগ্র ঐতিহাসিকরাই স্বীকার করে নিয়েছেন। তো শেরশাহ এভাবেই তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, বিজেতা, শাসক ও সংস্কার ছিলেন, ধর্মভীরু ও ধর্মপরায়ণ ছিলেন। তিনি কি বলা যায়, তবে তিনি পরধর্মের উপরে সহিষ্ণু ছিলেন। অন্য ধর্মের ক্ষেত্রে তিনি কোনো ধর্মান্ধ পদক্ষেপ নিয়েছেন তা ইতিহাসে পাওয়া যায় না। তো শেরশাহ এসব দিকে অত্যন্ত কৃতিত্বপূর্ণ ছিলেন। তিনি মনে করতেন মহৎ লোকের জীবন সর্বদাই কর্মঠ হবে, মানব কল্যাণে ব্যয় হবে এবং মানব কল্যাণে ব্যয় হবে, এই আদর্শে বিশ্বাসী ছিলেন। মহৎ লোকের জীবন সর্বদাই কর্মঠ এবং মানব কল্যাণে ব্যয় হবে, এই আদর্শে বিশ্বাসী ছিলেন। তো শেরশাহ জীবন আমরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এগুলো আমরা জানতে পারি। তো শেরশাহ শাসক এবং সংস্কারক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সংস্কারের ক্ষেত্রে তিনি রাজস্ব সংস্কার ছিলেন তার কৃতিত্বের অধিকারী। এই রাজস্ব সংস্কার তার যেমন কৃতিত্ব নিয়ে আসে এবং তার সাম্রাজ্যের কয়েকটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দেয় এবং এটি তার পরবর্তী মুঘল শাসক আকবর এবং ইংরেজ আমলেও এই শাসন ব্যবস্থাটি তার অনুসরণীয় হয়ে ওঠে। তো মহৎ লোকের জীবন সর্বদাই কর্মঠ এবং মানব কল্যাণে ব্যয় হবে, আদর্শে বিশ্বাসী ছিলেন। তো এটা শেরশাহের জীবন দর্শন। রেফারেন্স বই হিসেবে আমরা মুঘল যুগে ভারত, অধ্যাপক গোপাল কৃষ্ণ পাহাড়ি এবং ভারতের মুসলিম রাজনীতির ইতিহাসে আব্দুল আলিম, এই দুইটা বই আমরা দেখতে পারি। এই দুইটা বই আমরা গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বা শেরশাহ সম্পর্কে জানতে পারবো। তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আমি আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।